অন্তস্থ হৃদয়ের তৃষ্ণা, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব ৫ ও ৬। রাত নেমে এসেছে নিঃশব্দ আর ভারী নীরবতায়। শহরের কোলাহল থেকে দূরে জেগে আছে শুধু শূন্যতা আর নিঃশ্বাসের শব্দ। আনায়া জেভিয়ারের পাশে পাশে হাঁটছে। ভয় নয়, অস্বস্তি নয়, একটা অজানা বোধ কাজ করছে ওর ভেতর। যেন এক অচেনা মোহে বন্দি সে, যার কোনো যুক্তি নেই, শুধু অনুসরণ করার প্রলাপ। মাত্র ৩ মিনিটের পথ। হালকা জঙ্গল ঘেরা গলিপথ পেরিয়ে সামনে জেভিয়ারের বাড়িটা ভেসে উঠল। ২ তলা বিশাল ভবন, যেন কোনো পুরনো অভিজাত প্রাসাদ। বাড়িটার মূল রং গভীর কালো। অন্ধকারের জন্য আরেকটা অন্ধকার ঢেউ খেলে যাচ্ছে দেয়াল বেয়ে। বাইরের দেওয়ালে আধুনিক আর প্রাচীন স্থাপত্যের সংমিশ্রণ। জানালাগুলো লম্বা খিলান আকৃতির, আর ছাদের কিনারে পাথরের পাখি মূর্তি বসানো। পুরো বাড়িটায় একরকম শীতল অথচ কল্পনাতীত রকম রুচিশীলতা। ভেতরে যেতেই আনায়া বিস্ময়ে অবাক হয়ে যায়। সামনের হলঘরে বিশাল এক ঝাড়বাতি, যেন ছাদের সঙ্গে ঝুলে থাকা কোনো দামি অলংকার। সোনালি কাঠামোয় হীরা বসানো, আলোতে হালকা নীলচে ঝিলিক। চারপাশে দেয়ালে দামি চিত্রকর্ম। শূন্যতা ভাঙে না কোনো শব্দ, শুধু নিঃশ্বাসে মিশে থাকে ঘরের সুগন্ধি আর নিস্তব্ধতার শীতলতা। চলো তোমার রুমটা দেখিয়ে দিই, নরম কণ্ঠে বলে জেভিয়ার। দোতলায় উঠে করিডোরের শেষ প্রান্তে নিয়ে গেল ওকে। দরজাটা খুলতেই হালকা মৃদু সুগন্ধি ভেসে এলো। ঘরটা সাজানো, নিস্তব্ধ, রুচিসম্মত, কিন্তু একটা অদ্ভুত চাপা বিষণ্ণতা যেন মিশে আছে দেয়ালের রঙে। বিছানায় গাঢ় নীল রঙের চাদর, জানালায় ঘন ভারী পর্দা, টেবিলের কোণে ছিমছাম ফুলদানি, আর পাশে একটা বইয়ের তাক পুরনো বইয়ে ভরা। জেভিয়ার আনায়ার দিকে তাকিয়ে বলে, এই ঘরটা আজ থেকে তোমার। আমি পাশের রুমে আছি, যে কোনো দরকার হলে একটা শব্দ দিলেই চলে আসবো। আনায়া মাথা নেড়ে সম্মতি জানায়। তার চোখে তখনও বিস্ময়, এক অদ্ভুত মুগ্ধতার টানাপোড়েন। জেভিয়ার হালকা একদৃষ্টিতে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো যেন, তারপর ধীর পায়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই আনায়া গভীর নিঃশ্বাস ফেলে। লাইট নিভিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। হঠাৎ রুমের বাইরে থেকে ভেসে আসে একটা তীক্ষ্ণ ঘষা ঘষা শব্দ, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। আনায়া চোখ মেলে তাকায়, তার বুক ধুকপুক করছে। দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ আটকে যায় নিচে। একটা ছায়া, কিছু একটা যেন দরজার বাইরে দাঁড়িয়েছিল। আনায়ের বুকের ভেতর ঠান্ডা জমে যায়, কণ্ঠ শুকিয়ে আসে, গলা কেঁপে ওঠে। জেভিয়ার! একটু পরে দরজা খুলে ভেতরে আসে সে। কি হয়েছে? গভীর কিন্তু চিন্তিত কণ্ঠ। আনায়া উঠে দাঁড়িয়ে একদৃষ্টিতে তাকায় ওর দিকে, কণ্ঠ কাঁপছে। আমি আমি এখানে একা থাকতে পারছি না। কে 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 যেন ছিল দরজার বাইরে। আমি ছায়া দেখেছি। আমার খুব ভয় লাগছে জেভিয়ার। প্লিজ আমাকে একা রেখে যাবেন না। জেভিয়ার কিছু না বলে তাকিয়ে থাকে ওর চোখের গভীরে। তারপর খুব ধীরে বলল, চলো আমার রুমে, সেখানে আমি কিছু কাজ করছি। আনায়া আর কিছু জিজ্ঞেস করে না, চুপচাপ পা ফেলে তার সঙ্গে হাঁটতে থাকে। আর জেভিয়ারের মুখের কোণে ফুটে ওঠে নির্লিপ্ত হালকা এক অদ্ভুত হাসি। সূর্য অনেকক্ষণ আগে উঠেছে, কিন্তু ঘরটা এখনো অন্ধকারে ঢাকা। ঘুম থেকে ধীরে ধীরে জেগে ওঠে আনায়া। চোখ কসলাতে কসলাতে চারপাশে তাকায়। মুহূর্ত খানেকের জন্য তার মনে হয় সে কোথায় আছে, কোথায় যেন আটকে আছে স্মৃতির ভেতর। তারপর হঠাৎ মনে পড়ে সে এখন জেভিয়ারের বাড়িতে। তার রুম নয়, বিছানা নয়, কিছুই নিজের না, তবু যেন একরকম শান্তি মিশে আছে দেয়ালের নিঃশব্দতায়। ঘুম ভাঙা শরীরটা একটু নড়তেই হঠাৎ সে নিজেকে দেখে, আটকে ওঠে। টি শার্টটা তার পেটের উপর অনেকটা উঠে গিয়ে তার ফর্সা নাভিমূল অনাবৃত হয়ে পড়েছে। চোখে লজ্জার ছায়া। দ্রুত উঠে বসে চাদরটা টেনে নেয়। চারপাশে তাকিয়ে দেখে ঘরে কেউ নেই। জেভিয়ার কোথাও নেই। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন তার গলার উপর চাপা পড়ে থাকা ভারী কিছু হালকা হয়ে গেল। কিন্তু স্বস্তিটা টিকলো না বেশিক্ষণ। দরজার পাশ দিয়ে ধীরে ধীরে ভেসে আসে কিছু টানার শব্দ। হঠাৎ দরজা খুলে যায়, ভেতরে ঢোকে জেভিয়ার। তার হাতে ধরে একটা খাবারের ট্রলি। শুধু ব্রেকফাস্ট নয়, যেন রাজকীয় এক ভোজ নিয়ে এসেছে। ফ্রেঞ্চ টোস্ট, স্ক্যাম্বলড এগ, প্যানকেকস, কেটলি ভর্তি কফি, আর পাশে সোনালি রঙের ট্রেতে ফল আর মধু। আনার দিকে এগিয়ে গিয়ে 1 কাপ কফি এগিয়ে দেয় সে। গুড মর্নিং মাই। জেভিয়ারের কণ্ঠটা হঠাৎ থেমে যায়, তার ঠোঁটে হালকা এক অচেনা দৃষ্টির ছায়া। তারপর নিজেকে সামলে নেয়। গুড মর্নিং অ্যানা। আনায়া একটু চমকে যায়, আবার মিষ্টি হেসে বলে, গুড মর্নিং। তার চোখ কফির কাপ থেকে খাবারের ট্রলির দিকে চলে যায়। সব তুমি বানিয়েছো? জেভিয়ার ঠোঁটের কোণে একটু মুচকি হাসি।
আমার তো মনে হয় না আমি ছাড়া এই বাড়িতে আর কেউ আছে, কাজের লোক তো নেই। দুজনেই হেসে ওঠে, কিছুটা আরাম কিছুটা অদ্ভুত এক ঘনিষ্ঠতা জমে ওঠে মুহূর্তেই। আনারের চোখ হঠাৎ আটকে যায় জেভিয়ারের দিকে। আজ তার গায়ে একটা সাদা শর্ট হাতা ম্যাগি কাট গেঞ্জি, চওড়া বুকের রেখা স্পষ্ট, তার বাহুর মাসল যেন ঠাসা ধীরতায় তৈরি করা। পেশির প্রতিটা খাঁজ রোদে চকচক করছে, গলা থেকে কাঁধ বেয়ে নিচে নামা শিরাগুলো স্পষ্ট, যেন বুনো টাকা ছাপ। কাঁধে হালকা ঘাম জমেছে, কপালে দু এক ফোঁটা ঘামের বিন্দু নেমে এসেছে ভ্রুর কিনারে। ঘন ভ্রু, শক্ত চোয়াল, হালকা চাপদাড়ি আর অসম্ভব নিখুঁত ঠোঁটের রেখা, সব মিলিয়ে জেভিয়ারকে মনে হয় যেন কোনো পেন্টিং থেকে উঠে আসা বুনো অথচ শীতল এক পৌরষ। আনায় চোখ ফেরাতে চায় কিন্তু পারে না। হালকা আলোয় স্পষ্ট দেখা যায় ওর ঘাড় বেয়ে নেমে শিরাগুলা, চাপা দাড়িতে ঝাপসা হয়ে থাকা চোয়ালের রেখা আর তীক্ষ্ণ ঠোঁটের নিখুঁত বাঁক। আনমনে ওর একটা হাত কপালে জমে থাকা ঘাম মোছে, আর তাতে ওর বাহুর মাসল শক্ত হয়ে ওঠে। টান টান রক্তচাপা রঙের নিচে যেন কাচের মতো ঝকঝক করছে শিরা। সেই দৃশ্য দেখে আনার নিঃশ্বাস আটকে আসে, তার পেটের গভীর থেকে উঠে আসে এক ধরনের অজানা শিরশিরে অনুভূতি। নাভিমূল থেকে বুক পর্যন্ত কাঁপুনি ধরে যায়, পায়ের আঙুলগুলো অজান্তেই মুঠো হয়ে আসে, ঘাড়ের নিচে হালকা ঘাম জমে, আর বুকের ভেতরে ধুকপুক শব্দটা যেন আরো জোরে বাজে। ও বুঝতে পারে ওর শরীর ওকে ধোঁকা দিচ্ছে। তার চোখ জলজল করছে কিন্তু মুখ থমথমে, ভেতরে যেন হিম আর আগুন পাশাপাশি জ্বলছে। আনায়া নিজেকে সামলানোর চেষ্টা করে কিন্তু সে জানে এই মুহূর্তে জেভিয়ারের উপস্থিতি ওকে দুর্বল করে দিচ্ছে। সে ঠোঁট ভেজায়, চোখ সরিয়ে নিতে চায় কিন্তু চেয়ে থাকাই যেন সহজতর। এক মুহূর্তের জন্য তার মনে হয় এই লোকটা, এই অদ্ভুত শীতল অথচ তীব্র পুরুষ যে তাকে গিলে ফেলবে। জেভিয়ার হালকা একটা মুচকি হাসে, যেন সে সবকিছু বুঝে ফেলেছে। তার ঠোঁটের কোণে সেই ছায়া হাসিটা, ঠিক যেন শিকারীর হাসি, যে জানে শিকার কতটা দূরে। আনায়া হঠাৎ করে কফির কাপটা নামিয়ে দেয়। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, স্বরে কাঁপা একটুখানি অস্থিরতা। জেভিয়ার তাকিয়ে থাকে, কিছু বলে না, শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। আনায়া দ্রুত পা ফেলে চলে যায়, দরজা আটকে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে তার মনে হয় এই চেহারাটা কি তার নিজের। চোখে অচেনা ঝলক, মুখের ত্বকে লালচে উত্তাপ, নিঃশ্বাসগুলো এখনো ভারী। সে দুই হাত দিয়ে মুখ ঢাকে, নিজেকে বুঝ দেয় এটা কিছু না, কিছু না, এক ধরনের আকর্ষণ, সেটা নিয়ন্ত্রণ করাই ঠিক। পানি ছিটিয়ে নেয় মুখে, ঠোঁট ভিজিয়ে আবার গভীর করে নিঃশ্বাস নেয়। আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেয় সে। দরজা খুলে বের হতে আবিষ্কার করে জেভিয়ার আর রুমে নেই। সে কিছুক্ষণ পর ধীরে পা ফেলে নিচে নামে। নিচতলার কিচেন থেকে হালকা ধোয়া, কড়াইয়ের শব্দ আর ঘি ভাজার ঘ্রাণ ভেসে আসে। আনায়া হাঁটতে হাঁটতে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। জেভিয়ার তখন ফ্রাই প্যানে কিছু নেড়ে দিচ্ছে, তার গায়ে সকালের গেঞ্জিটা আর নেই। এখন পরনে হালকা ধূসর টি শার্ট, একদম সহজ, কিন্তু তবুও তার শরীরের গঠন স্পষ্ট হয়ে থাকে তাতে। আনায়া একটু এগিয়ে যায়, চুপচাপ দাঁড়িয়ে দেখে। তুমি রান্নাও জানো? হালকা হেসে প্রশ্ন করে সে। জেভিয়ার পেছন ফিরে তাকায়, মুখে সেই নির্লিপ্ত শান্ত হাসি। তোমার মতো কেউ যে ব্রেকফাস্ট আর দুপুরের ভাত রেঁধে দিতে পারে, সেটা খুব একটা কল্পনায় আসে না। আমি যা করি সেটা পুরো করি, হোক সেটা খুন বা হোক সেটা রান্না। আনায়া চোখ গোল গোল করে তাকায়, এরপর ভাবে হয়তো ঠাট্টা করছে। তবে মুহূর্তের মধ্যেই জেভিয়ার কথা বদলায়। আচ্ছা, তুমি কাউকে ভালোবাসো? আম না, কেউ বিশেষভাবে জীবনে আসেনি আমার। আমি আসলে কখনো এইসব নিয়ে ভাবিনি। তুমি ভালোবাসো কাউকে? বাসি, তবে সেটা তার বোধগম্য হয়নি এখনো। আনায়া যেন জেভিয়ারের কথার মানে কিছুই বুঝলো না, শুধু বোকা বোকা চোখে চেয়ে রইল। জেভিয়ার হেসে কথা ঘুরিয়ে অন্য কথা বলতে বলতে ফিরে যায় ফ্রাই প্যানের দিকে। দুজনের মাঝে তখন এক ধরনের অলিখিত স্বস্তি। আনার চোখ হঠাৎ গিয়ে থামে। জেভিয়ার যখন কথা বলে তখন তার গলায় সেই অ্যাডামস আপেলটা ধীরে ধীরে ওঠানামা করে। ওর মনে হয় ওটা কি গলার ভাষা নাকি ভেতরের কোনো চাপা ঢেউ। আনমনে সে চোখ সরাতে পারে না। অদ্ভুত এক শখ জন্মায়, ছুঁয়ে দেখি কেমন লাগে। আর নিজেকে থামানোর আগেই ওর হাতটা এগিয়ে যায়, আঙুল ছুঁয়ে বসে সেই অ্যাডামস আপেলে। এক মুহূর্তে নীরবতা জমে যায় রান্নাঘরের বাতাসে। জেভিয়ার স্থির হয়ে যায়, তার কণ্ঠ থেমে যায়। ওর চোখ এখন কিছুটা বিস্মিত, কিছুটা গভীর, কিন্তু উত্তেজিত নয়, বরং একরকম অদ্ভুত শান্ত।
আনায়ের হাত তখনও ছুঁয়ে যায় তার গলার সেই চলমান হাড়টাকে। খুব কোমল, হিসেব করে না, শুধু অনুভবের জন্য। কিছুক্ষণ পর হঠাৎ সে চমকে নিজের হাত সরিয়ে নেয়, মাথা নিচু করে ফেলে লজ্জায়। ঠোঁট শুকিয়ে গেছে, বুকের ভেতর আবার ধুকপুক। তখনই জেভিয়ার ধীরে একটু ঝুঁকে আসে আনায়ার দিকে। তার নিঃশ্বাস ওর কানের ঠিক পাশে এসে লাগে। এই হাত যদি আর একবার আমাকে স্পর্শ করে, তাহলে তুমি পুরোটা আমার হয়ে যাবে অ্যানা, পুরোটা। অন্ধকার সাউন্ডপ্রুফ ঘরটায় যেন এক ধরনের চাপা গন্ধ, রক্ত, ঘাম আর পচন ধরা মাংসের মিশ্র গন্ধ যেন বাতাসকে ভারী করে তুলেছে। চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধা লোকটা তখনও কাঁপছে। শরীরের রন্ধে রন্ধে শিহরণ ছড়িয়ে আছে, কিন্তু ভয়ের কারণে নয়, অসহ্য যন্ত্রণায়। কারণ তার দুটো পাই থেতলে দেওয়া হয়েছে। হাত ও পায়ের সবগুলো নখ প্লাস দিয়ে উপড়ে ফেলা হয়েছে। রক্তে ভেজা নখগুলো একটা ছোট স্টেইনলেস ট্রেতে সাজিয়ে রাখা, ঠিক যেন ট্রফি। লোকটা ফুঁপিয়ে কাঁদছে। কান্না নয়, এটা মৃত্যুর আগে দেহের কাতর বিলাপ। তার সামনে দাঁড়িয়ে আছে জেভিয়ার, কঠিন, নীরব। তার চোখে একটা অন্ধকার যা কোনো সাধারণ মানুষের চোখে থাকে না। হাতে ধরা চিকন ছুরিটা দিয়ে সে তার আঙুলের ফাঁকে ফাঁকে চাপ দিচ্ছে। বল, শেষবার বলছি, লোকটাকে। লোকটা ফুঁপিয়ে বলে, গলার স্বর জড়ানো, আমি আমি কিচ্ছু জানি না, প্লিজ, আর না। জেভিয়ার মাথা নাড়ল, তারপর আচমকা ছুরিটা ঢুকে দেয় লোকটার বাঁ কানটায়। একটা ঘিনঘিনে শব্দ হয়, চামড়া ছিঁচড়ে হাড় কেটে যাচ্ছে। লোকটা গর্জে ওঠে যন্ত্রণায়, কাঁধ, ঘাড় আর গলা রক্তে ভিজে স্যাঁতসেঁতে। চেয়ারটা তার গোঙানিতে দুলছে। জেভিয়ার কিছু বলে না। সে সামনে এসে ছুরিটা লোকটার বাম চোখের পাশে ধরে খুব কাছ থেকে। তুই জানিস আমি কি করতে পারি? আমি এই দিয়ে 6বার জিজ্ঞেস করছি, একবারও না বললে চোখটা উপড়ে ফেলবো। আর তুই জানিস আমি কথা রাখি। লোকটা কাঁপছে, ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বের হয় না। জেভিয়ার ছুরিটার চোখের এক পাশে ধীরে ধীরে চেপে ধরে। চোখ থেকে রক্তের এক ফোঁটা ঝরে পড়ে। এইবার লোকটা সহ্য করতে পারে না, এক ঝটকায় চেঁচিয়ে ওঠে, আছে, একজন আছে, আমি জানি, ও জানে। জেভিয়ার পেছনে হেঁটে গিয়ে থামে। কে? লোকটা কাঁদতে কাঁদতে বলে, ওই ফ্রান্সে থাকে, টাক মাথা, মাথায় একটা দাগ আছে। দাগটা টুপি দিয়ে ঢেকে রাখে সব সময়। ও জানে, সব জানে। জেভিয়ার চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। লোকটা এবার কাতর গলায় বলে, আমাকে ছেড়ে দাও প্লিজ। জেভিয়ার মুখে এক অদ্ভুত ঠান্ডা হাসি খেলে যায়। সে এগিয়ে আসে, তার কাঁধে হাত রাখে, যেন এক সহানুভূতির স্পর্শ। অবশ্যই, তুই অনেক ভালো করেছিস, তোকে আমি নিজে গিয়ে পৌঁছে দেব, ওকে। লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েছিল, এক মুহূর্তেই ছুরিটা ঢুকে যায় তার ডান চোখের ঠিক কেন্দ্রে। লোকটার শরীরটা ঝাঁকে দিয়ে নিথর হয়ে যায়। রক্ত টপ টপ করে ঝরছে, জিভ বের হয়ে এসেছে, চোখটা একদম থেতলে গেছে। জেভিয়ার ছুরিটা বের করে, তারপর শ্বাস নিয়ে গর্জে ওঠে, তুই চাইল্ড রেপিস্ট ছিলি, তুই চাইল্ড রেপিস্ট ছিলি, তুই চাইল্ড রেপিস্ট ছিলি। তুই ভাবলি তোকেই ছেড়ে দেব আমি? জেভিয়ার ছুরিটা ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে তার হাতে খেলাচ্ছে। চোখ দুটো স্থির, মুখটা বিষাদ আর সন্তুষ্টির হাসি মাঝখানে ঝুলে আছে। রক্তের গন্ধটা সে দম নিয়ে টেনে টেনে নিয়েছে। আহ, এমন ঘ্রাণে তৃপ্তি আসে, অদ্ভুত শান্তি। সে নিঃশব্দে হেসে ফেলে, তার পেটটা গড়গড় করে উঠল। একটা হালকা বিরক্তি তার চোখে। খিদে পেয়েছে। সে ঘড়ির দিকে তাকায়, 3 ঘন্টা হয়ে গেল। তারপর ছুরিটা ধুয়ে একটা র্যাকে রাখে। পেছনে পড়ে থাকা মৃতদেহটা ঠান্ডা, মাথার একপাশ গর্ত হয়ে গেছে, চোখের জায়গায় ছুরির দাগ, পা হাত সব ভাঙা, থেতলে যাওয়া। এখন সময় হয়েছে লাশ পরিষ্কারের। জেভিয়ার কারো উপর ভরসা করে না, 1 ইঞ্চি বিশ্বাসও না। তার চোখে গোপনীয়তা মানেই বেঁচে থাকা। সে যা করে নিজেই করে, সব সময়। ঠিক প্রতিবারের মতো এবারও আমাকেই করতে হবে। সে হালকা করে গাঁট খুলে জামার বোতাম, তারপর লম্বা রাবার অ্যাপ্রন পরে, হাতে গ্লাভস, একটা বড় মাংস কাটার ছুরি তুলে নেয়। চকচকে মার্বেল ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছেন শেইলির মা বাবা। ভাঙা গলায় মিনতি করছেন। রেবেকা কান্না ভেজা কণ্ঠে বলেন, আপনার পায়ে পড়ি স্যার, শেইলিকে আমাদের ফিরিয়ে দিন, ও তো ছোট একটা মেয়ে। ভিক্টর চেয়ারে হেলান দিয়ে বসে আছে, ঠোঁটে একরকম বিরক্তিকর উদাস ভাব। তার চোখ দুটো যেন কাঁচ দিয়ে তৈরি, শুধু দেখছে, বুঝছে না কিছুই। তার আঙুলে হিরে বসানো আংটি ঘোরানো ছাড়া আর কোনো সাড়া নেই। হঠাৎ রনি, তার ছায়ের মতো একনিষ্ঠ অ্যাসিস্ট্যান্ট, সামনে এসে মাথা ঝুঁকিয়ে ফিসফিস করে কানে কিছু বলে। ভিক্টরের ঠোঁটের কোণে ঠান্ডা একটা হাসি খেলে যায়। ভিক্টর নিচু গলায় নিজের মনেই নিজে বলে ওঠে, ফাইনালি।
সে উঠে দাঁড়ায় ধীরে, তার চলাফেরায় একটা অলস রাজকীয়তা, যেন সব নিয়ন্ত্রণে, যেন কারো কষ্ট তাকে ছুঁতে পারে না। সে নিচু হয়ে শেইলির মায়ের কাঁধে আলতো হাত রাখে। ভিক্টর খুবই কোমল স্বরে হালকা হাসি দিয়ে বলে, এখন আপনি নিতে পারেন আপনার মেয়েকে, আমার কোনো প্রয়োজন নেই, আমার শিকার আমি পেয়েছি। শেইলির মা বাবা যেন প্রথমে বিশ্বাসই করতে পারে না ভিক্টর ক্রুজ এত বড় মাপের মাফিয়া তাদের মেয়েকে এত সহজে ফেরত দিয়ে দিল। তারা জানে না শেইলি ফিরবে কেমন অবস্থায়। আনায়া নিচে নামছিল ধীর পায়ে, জুতার শব্দ যেন থেমে গেছে কার্পেট পেরিয়ে মার্বেল ফ্লোরে। কেমন একটা টান কাজ করছিল ওর ভেতরে, অকারণ একটা অস্বস্তি, বুকের ভেতর ঘিরে থাকা হিম হাওয়া। হঠাৎ ওর চোখ আটকে গেল এক জায়গায়। দৃষ্টি থেমে গেল ডাইনিং রুমের পাশে গ্লাস দরজার সামনে, যেখানে অদ্ভুত অন্ধকার একটা কর্নার আছে, ঠিক যেন বাড়িটার ছায়া। ও খেয়াল করলো জেভিয়ারের সেই দুই বিদেশি কুকুর সেখানে বসে আছে, কিন্তু আজ ওদের আচরণ অস্বাভাবিক। ওরা যেন এক থলের ভেতর থেকে কিছু একটা টেনে টেনে খাচ্ছে। হাড়ের আওয়াজ কচকচ করে ভাঙছে নিঃশব্দে। আনায়া একটু এগিয়ে গেল, কৌতূহল আর অজানা আতঙ্কে। হঠাৎ থলে থেকে কিছু একটা গড়িয়ে পড়ল। আনায়া স্তব্ধ হয়ে গেল, ওর চোখ আটকে গেল সেই জিনিসটার ওপর। একটা মানুষের হাতের আঙুল, রক্তমাখা, নখহীন, থেতলে যাওয়া, কান্নার মতো অবয়ব এখনো জমে আছে আঙুলের ভাঁজে। আনায়ের শরীর থেকে যেন গলা পর্যন্ত একটা ঠান্ডা শক বয়ে গেল। পেছনে হাড়গোড় ভাঙার আওয়াজ, কুকুরের চিবাব্দ, সব মিলে এক ভয়ানক বিভীষিকার চিত্র। আনায়া দুপা পিছিয়ে যায়, ঠোঁট কাঁপে, তারপর একটা বিকট চিৎকার বেরিয়ে আসে তার গলা থেকে, জেভিয়ার! জেভিয়ার! তার গলার স্বর কেঁপে কেঁপে বাড়ির প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। বাড়ির আলো যেন হঠাৎ আরো নরম হয়ে আসে, আর নিচের অন্ধকার কর্নারটা হয়ে ওঠে আরো গভীর। দূরে কোথাও থেকে ঠান্ডা পায়ের শব্দ ভেসে আসে। জেভিয়ার কি শুনেছে, নাকি সে ইচ্ছে করে আসছে না? আনায় আরেকবার চিৎকার করে ওঠে, জেভিয়ার! তার চোখ তখনও সেই থলের দিকে, যেখানে রক্তের দাগ মেঝেতে লম্বা হয়ে ছড়িয়ে পড়ছে, আর তার পেছনে দাঁড়িয়ে দুই কুকুর নিষ্ঠুর তৃপ্তিতে মুখে রক্ত মেখে চিবিয়ে খাচ্ছে মানুষের দেহাংশ। আনায়া কাঁপতে কাঁপতে কিচেনের দিকে এগিয়ে যায়। জিভ শুকিয়ে গেছে, মুখে এক ফোঁটা শব্দ পর্যন্ত আটকে আসে না। বুকের মধ্যে শুধু একটাই শব্দ, জেভিয়ার! জেভিয়ার! জেভিয়ার কোথায় তুমি? হাঁটার আওয়াজ নেই, কেবল দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসে তার চারপাশ ভারী হয়ে উঠছে। তখনই সে থেমে যায়। বেসিনের পাশে একটা দীর্ঘ আকৃতি দেখা যায়। পেছন ঘুরে দাঁড়িয়ে থাকা জেভিয়ার কিচেনের বেসিনে ঝুঁকে কিছু একটা করছিল সে, কিন্তু আনায়ের কণ্ঠস্বর শুনেই তার হাতের গতি থেমে গেছে। ধীরে ধীরে সে ঘাড় ঘোরায়, আনায়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তো তুমি, ওরা ওরা কি খাচ্ছিল জেভিয়ার? আনায়ের কণ্ঠ ভাঙা, তবু সাহস জড়ো করে সে জিজ্ঞেস করে যায়, আমি দেখেছি ওদের থলে থেকে মানুষ, একটা আঙুল ছিল, রক্ত মাখা, নখ ছিল না। আনায় কিছুটা দুলতে দুলতে জেভিয়ারের দিকে এগোয়, কিন্তু যতটা এগোয় তার চোখ বড় হতে থাকে, তার পা হঠাৎই জমে যায়। জেভিয়ারের হাতে ধরা ছুরিটা সে স্পষ্ট দেখতে পায়। ছুরির গায়ে লেগে থাকা রক্ত আর বেসিনের পানির ধারে লাল হয়ে থাকা দাগ। তো তোমার হাতে রক্ত! আনায়া যেন এক ঝটকায় ছিটকে যায় পেছনে। সে কাঁপতে কাঁপতে দেয়ালের সাথে গা ঠেকিয়ে দাঁড়ায়। জেভিয়ার ধীরে ধীরে ছুরিটা ফেলে দেয় বেসিনে। তার চোখে কোনো আতঙ্ক নেই, বরং একটা অদ্ভুত মোলাময়তা, যেন কেউ দুধের শিশুকে বোঝাচ্ছে। হাতের গেঞ্জিতে ছুরির রক্ত মুছতে মুছতে সে এগিয়ে আসে। অ্যানা, তুমি ভয় পেয়েছো? তার কণ্ঠ এমনভাবে শান্ত, যেন এই বাড়িতে কোনোদিন কিছুই ঘটেনি। ভয় পেও না, আমি শুধু চিকেন কাটিয়েছিলাম আজকে ডিনারের জন্য। ছুরিটায় রক্ত লেগেছিল, সেটা ধুচ্ছিলাম। আনায় চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, তার চোখ এখনো কাঁপছে। তুমি মিথ্যা বলছো জেভিয়ার। ওরা যা খাচ্ছিল ওটা মানুষ ছিল। ওই আঙুল তুমি দাওনি ওদের। বাহিরের কেউ নিশ্চয়ই তোমার বাড়িতে এসে তোমার কুকুরকে ওগুলো দেয়নি, তাই না? জেভিয়ার দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো গর্জন নেই, কিন্তু তার চোখ সেই শীতল অন্ধকারে ঢাকা। সে ধীরে ধীরে এগিয়ে আসে। তুমি জানো না, কখনো কখনো কুকুরদের একটু প্রোটিন দেওয়া দরকার হয়, আর সব প্রোটিন একরকম হয় না। আনায় দুপা পেছাতে থাকে, তার কণ্ঠ তখনও কাঁপছে। তুমি কি করো জেভিয়ার? কে তুমি আসলে? জেভিয়ার এক পা বাড়ায়। আনায়ার এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না। জেভিয়ারের ঠান্ডা মুখ আর অদ্ভুত ব্যাখ্যা, সবকিছু যেন হঠাৎ একটা অন্ধকার গর্তের মতো তার বুকের ভেতর জমে বসেছে। সে থরথর করে উঠে দাঁড়ায়, পেছনের দরজার দিকে এগোয়। আমি থাকতে পারবো না এখানে।
আনায়ার নিঃশ্বাস আটকে আসা গলায় বলে, জেভিয়ার প্লিজ, আমি বের হতে চাই প্লিজ। জেভিয়ার কিচেনের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে, সে চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, একটু বাধা দেয় না। আনায়া ভেবেছিল হয়তো সে তাকে থামাবে, চিৎকার করবে অথবা দরজা লক করে দেবে, কিন্তু কিছুই করে না। এটাই তাকে আরো ভয় পাইয়ে দেয়। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়, আর তখনই পেছন থেকে এক গম্ভীর গলা, ঠান্ডা অথচ গভীর, লাভবার্ড। আনায়া যেন পাথর হয়ে যায়, তার গলা শুকিয়ে আসে, পা যেন মাটি ছুঁয়ে আছে ঠিক, তবু শরীরটা আর নড়ছে না। পেছনে ঘাড় না ঘুরিয়েও সে অনুভব করতে পারে জেভিয়ার হাসছে না, তবে চোখে আগুন জ্বলছে। আমার থেকে পালানোর চেষ্টা করো না লাভবার্ড, তোমার পা থেকে মাথা অবধি সবটাই আমার কাছে ক্যাপচার্ড আছে। তোমার বাড়ির সিসিটিভিগুলো তো আমি লাগিয়েছিলাম বেবি। আনার চোখ দুটো ভয়ে বড় হয়ে যায়, সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। জেভিয়ার তখনও দাঁড়িয়ে আছে, শরীরটা থমথমে, চোখে এক প্রকার নিঃশব্দ দাবানল। তুমি তো আমার হৃদয় নাও লাভবার্ড, তুমি আমার প্রপার্টি। আনায়া পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে যায়, তার ঠোঁট কাঁপে, গলা দিয়ে শব্দ বের হতে চায় না। তুমি পাগল জেভিয়ার, তুমি কি সত্যি ভেবেছিলে তুমি আমার কাছ থেকে পালাতে পারবে? এই বলেই জেভিয়ার পাগলের মতো করে হাসতে থাকে। আনায়া দরজার সামনে হাঁটু গেড়ে বসে, মুখটা মুখোশের মতো গুজে রেখেছে নিজের হাতে। তার চোখ থেকে নীরব কান্না গড়িয়ে পড়ছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে নিঃশব্দ চিৎকারে। এই রুমটা তার কাছে এখন একটা জ্যান্ত কফিন মনে হচ্ছে, এবং সবকিছু যেন পরিষ্কার হতে শুরু করেছে তার চোখে। জেভিয়ার তাকে প্রথম থেকে স্টক করছিল, আর আমি সেই রাতে তো ওর কাছে সাহায্য চেয়েছিলাম। তাহলে আমি নিজেই তো নিজের শিকারি বাড়িতে এসে উঠেছি। হঠাৎ একটা ধীর শব্দ হয় দরজায়, তারপর দরজা খুলে যায়। আলো ছায়া ভেদ করে ভেতরে আসে জেভিয়ার, হাতে একটা ট্রে, তাতে সাজানো খাবার। তার মুখে নরম হাসি, চোখে সেই চিরচেনা অদ্ভুত প্রশান্তি। খাও লাভবার, তুমি সারাদিন কিছু খাওনি, আমার খুব খারাপ লাগছে। আনায়া কিছু বলে না, সে শুধু তাকিয়ে থাকে জেভিয়ারের দিকে, তারপর এক চিৎকারে প্লেটটা ঠেলে ফেলে দেয়। গ্লাস ভেঙে টুকরো হয়ে যায়, খাবার ছিটকে পড়ে মেঝেতে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তীব্র নীরবতা। তারপর জেভিয়ারের চোখের কোণ গাঢ় হয়ে ওঠে, সে ধীরে ধীরে ট্রেটা নামিয়ে রাখে পাশে, তারপর দ্রুত আনায়ের কাছে এগিয়ে আসে। তুমি আমার হাতের খাবার ফেলে দিলে লাভবার্ড। সে না আনায়ের গালটা শক্ত করে চেপে ধরে, মুখটা একদম কাছে এনে হিসিয়ে ওঠে। আমি তোমার জন্য ভালোবেসে খাবার এনেছিলাম, আর তুমি তুমি এটা করলে। তারপর এক ঝটকায় আনার হাত ধরে টেনে তাকে রুমের থেকে বের করে আনে। আনায়া বাধা দেয়, চিৎকার করে, কিন্তু জেভিয়ার থামে না। সে সরাসরি নিচের ডাইনিং টেবিলে ওকে এনে বসায়। আনার গালটা লাল হয়ে আছে, শক্ত করে চেপে ধরায়, চোখ টপ টপ করে জল পড়ছে। জেভিয়ার শান্ত গলায় বলে, চুপচাপ খাবে এবার কেমন? সে নতুন করে খাবারের প্লেট সাজায়, আস্তে করে এক টুকরো খাবার তুলে ধরে আনার মুখের সামনে। আনায়া মুখ ঘুরিয়ে ধরে, উঠে যেতে চায়, ঠিক তখনই তার হাত জেভিয়ার মুচড়ে ধরে নিজের কোলে বসিয়ে নেয়। আনায়ার কাঠটা টান মারে, সে ব্যথায় ফুঁপিয়ে ওঠে। জেভিয়ার তার গাল ছুঁয়ে আদরের ভঙ্গিতে খাবার মুখে দেয়। আনায়া প্রথমে মাথা নাড়ে, তবুও ভয়ে মুখ খোলে, যেন মৃত্যু গিলে নিচ্ছে। জেভিয়ার তারপর আস্তে ওকে ছেড়ে দেয়। আনায়া ছিটকে দূরে গিয়ে বসে পড়ে কাঁপতে থাকে। তার চোখ পড়ে নিজের হাতে, যেখানে জেভিয়ারের টানের দাগে লালচে হয়ে গেছে চামড়া। ঠিক তখনই জেভিয়ার আবার ফিরে আসে। সে মাটিতে হাঁটু গেড়ে বসে, তার মুখ সামনে এনে পাগলের মতন মাথা নেড়ে নেড়ে বলতে থাকে, লাভবার্ড, তুমি আমার কথা শোনো না কেন? তুমি আমার মাথাটা খারাপ করে দাও। তুমি যদি লক্ষ্মী মেয়ে হয়ে থাকো, আমি তোমার জন্য সব করতে পারি, সব। আর আজ থেকে তুমি শুধু আমার কথা শুনবে, আর আমায় ভালোবাসবে, শুধুমাত্র আমাকে নিয়ে ভাববে। জেভিয়ার আনার মুচড়ে ধরা হাতে একটা ধীর চুমু খেয়ে দেয়, তারপর কানে কানে বলে, কাল আমাদের বিয়ে লাভবার্ড, তুমি শুধুই আমার লাভবার্ড, শুধুই আমার, শুধুই আমার, শুধুই আমার।